সিরিয়ায় শান্তি প্রক্রিয়ার খসড়া প্রস্তাব সর্বসম্মতিক্রমে নিরাপত্তা পরিষদে গৃহীত। আসাদের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে মতপার্থক্য কাটেনি। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২০ সেনা নিহত। আইএস বিরোধী অভিযানের ক্ষতি করছে বাগদাদ, অভিযোগ আঙ্কারার। ইয়েমেনে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে আলোচনা স্থগিত করল হাউথিরা। বিদ্রোহীদের হটিয়ে উত্তরাঞ্চলীয় একটি সেনা ঘাঁটি পুনর্দখলের দাবি হাদি সমর্থকদের। এবং ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিনে মুক্তি পেলেন সোনিয়া ও রাহুল গান্ধী। পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি। আদালতের বাইরে কংগ্রেস নেতাকর্মীদের বিক্ষোভ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার শান্তি প্রক্রিয়ার খসড়া প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। প্রস্তাবে নতুন বছরের শুরুতেই সিরিয়ায় যুদ্ধবিরতি এবং সরকার ও বিরোধী পক্ষের মধ্যে শান্তি আলোচনা আরম্ভের কথা বলা হয়েছে। তবে আসাদ সরকারের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে প্রস্তাবে কিছুই বলা হয়নি। এই প্রস্তাবনা কার্যকর হলে সিরিয়ায় ৬ মাসের মধ্যে একটি ঐক্যের সরকার গঠন সম্ভব বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সিরিয়ার শান্তি প্রক্রিয়ার বিষয়ে একটি খসড়া প্রস্তাবের উপর ভোটের আয়োজন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। প্রস্তাবনা অনুযায়ী আগামী জানুয়ারির মধ্যেই সিরীয় সরকার ও বিরোধী পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরু হবে। পাশাপাশি সিরিয়ায় আইএস দমনে বিমান হামলা অব্যাহত রাখবে মার্কিন জোট ও রাশিয়া। জানুয়ারি থেকে একটি কার্যকর যুদ্ধবিরতি শুরু করার কথাও উল্লেখ রয়েছে প্রস্তাবনায়। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যই এই প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছেন। সিরিয়ায় আইএস দমনে গত সেপ্টেম্বর থেকে রাশিয়ার বিমান হামলা শুরু ও ফ্রান্সের প্যারিসে আইএসের সন্ত্রাসী হামলার পর পশ্চিমা বিশ্বে যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে ওঠার কৌশল হিসেবেই সিরিয়া শান্তি আলোচনার বিষয়ে একমত হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা। শুক্রবার বৈঠক চলাকালীন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, এই প্রস্তাব পাশের মধ্য দিয়ে বিশ্ববাসীকে তারা জানাতে চান যে সিরিয়ায় সব ধরনের হত্যা ও হানাহানি বন্ধের এখনই সময়। সন্ত্রাসের বিরুদ্ধে ও শান্তির পক্ষে আমাদের যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এই প্রস্তাব। এই প্রস্তাবনা অনুযায়ী আলোচনার মধ্য দিয়ে একই সঙ্গে রাজনৈতিক পরিবর্তন ও যুদ্ধবিরতি কার্যকর হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সিরিয়ায় আইএস সহ জঙ্গি গোষ্ঠী দমনে সামরিক অভিযানও বাধাগ্রস্ত হবে না। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, কেবল সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে সিরিয়া সংকট সমাধান সম্ভব নয়। এই প্রস্তাবনার বিষয়ে কারণেই দ্বিমত থাকার কিছু নেই। তবে সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবলমাত্র সিরীয়দের। রাজনৈতিক পরিবর্তনের বিষয়েও সিদ্ধান্ত তাদেরই নিতে দেয়া উচিত। প্রস্তাবনায় সিরিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের কথা বলা হলেও প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিউস ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের বক্তব্য অনুযায়ী দেশ পরিচালনা করার নৈতিক অধিকার এরই মধ্যে হারিয়েছেন প্রেসিডেন্ট আসাদ। সিরিয়ায় আইএস জঙ্গিরা যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তার প্রভাব পড়েছে বহির্বিশ্বেও এবং এর দায় আসাদ সরকারের উপরই বর্তায়। কাজেই তাকে ক্ষমতায় রেখে শান্তি প্রতিষ্ঠা বা এই চুক্তি কার্যকর করা সম্ভব নয়। অবশ্য আসাদ সরকারের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র ও রাশিয়া কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে বলে আভাস পাওয়া গেছে। নিরাপত্তা পরিষদের ভোটাভুটি শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বক্তব্যেও তারই প্রতিফলন দেখা যায়। সিরিয়ায় আগামী ১.৫ বছরের মধ্যে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তন সম্ভব, তবে কোনোভাবেই সেটা বহির্বিশ্বের হস্তক্ষেপ বা প্ররোচনায় নয়। সিরিয়ার রাজনৈতিক পরিবর্তন হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল তাদেরই। সব পক্ষ একমত হলে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীও। এর মধ্যে ইরান জানিয়েছে সিরিয়ার সংকট সমাধানে রাশিয়ার পাশে থাকবে তারা। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় এই চুক্তির বিষয়েও সমর্থন দিয়ে যাওয়ার কথা জানিয়েছে তেহরান। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইরাক সিরিয়ায় আইএস দমন প্রক্রিয়া ধীর গতিতে এগোলেও চূড়ান্তভাবে জঙ্গিদের পরাজয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
আইএসের আয়ের উৎসগুলো বন্ধ করে দেয়া হচ্ছে, ধীরে ধীরে কেন্দ্র থেকে উৎপাটন করে দেয়া হবে জঙ্গিদের। এই প্রক্রিয়াটি আপাত দৃষ্টিতে খুব ধীরগতির হলেও এর মধ্যে দিয়ে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে পরিপূর্ণ সাফল্য আসবে বলে মনে করেন ওবামা। এদিকে সিরিয়ার সাংবিধানিকভাবে ক্ষমতায় থাকার অধিকার আসাদ সরকারের নেই উল্লেখ করে তাকে সরে যেতেই হবে বলে মন্তব্য করেছেন বারাক ওবামা। We now have an opportunity not to turn back. Right and proper for the United States of America. আমরা অবশ্যই আইএস বিরোধী যুদ্ধে সফল হব। আমরা হামলা চালিয়ে প্রথমে জঙ্গি নেতাদের নির্মূল করছি, তাদের রসদ ও অস্ত্রাগার ধ্বংস করছি, এভাবে তাদের অবকাঠামোগত দিক দিয়ে দুর্বল করে দিচ্ছি আমরা। আর সিরিয়া বিষয়ে বলবো, প্রেসিডেন্ট আসাদের ক্ষমতায় থাকা কোনোভাবেই আর সংবিধানসম্মত নয়। অবশ্যই এই বিতর্ক পুতিনের সঙ্গে আমাদের দীর্ঘদিনের। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত 20 সেনা সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ভুল করে এই হামলা চালানোর কথা বললেও একে মারাত্মক অপরাধ উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরাক সরকার। একই সঙ্গে আইএস দমনে ইরাকি বাহিনীকে সামরিক সহায়তা দেওয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির একজন পার্লামেন্ট সদস্য। এদিকে মসুলে তুর্কি সেনা মোতায়েনের বিরোধিতা করে ইরাক আইএস বিরোধী অভিযানের ক্ষতি করছে বলে অভিযোগ তুলেছে তুরস্ক। ইরাকের নিনেভে ও আরবিল প্রদেশে আইএস ও কুর্দি পেশমার্কা যোদ্ধাদের তুমুল সংঘর্ষের একটি ভিডিও শুক্রবার অনলাইনে প্রকাশিত হয়। একই ভিডিওতে রকেট হামলার ছবি ব্যবহার করে উত্তর ইরাকে মোতায়েন তুর্কি সেনাদের অবস্থানে হামলা চালানোর দাবি করে আইএস। এর মধ্যেই পশ্চিমাঞ্চলীয় রামাদিতে আইএসের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের ধারাবাহিকতায় শহরটির আরও কিছু এলাকা শত্রুমুক্ত করার দাবি করেছে ইরাকি সামরিক বাহিনী। সরকার পক্ষের এমন অগ্রগতির মধ্যে ফাল্লুজা প্রদেশে আইএস অবস্থানে মার্কিন জোটের বিমান হামলায় বেশ কয়েকজন সরকারি সেনার মৃত্যু হয়। ওই অঞ্চলে আইএস ও ইরাকি বাহিনীর মধ্যে লড়াইয়ের ধারাবাহিকতায় জঙ্গি গোষ্ঠীটির কাছ থেকে মুক্তি পাওয়া সেনা সদস্যরা এ হামলায় হতাহত হন বলে জানায় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে এরই মধ্যে ইরাকের বিভিন্ন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খারাপ আবহাওয়া ও ভুল বোঝাবুঝির কারণে এ হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী। তবে এ হামলার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে সুষ্ঠুভাবে তদন্তের উদ্যোগ নিতে ইরাকি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্টের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির প্রধান হাকিম আল জামিলি। এ অবস্থায় আইএসের কাছ থেকে রামাদি শহর পুনরুদ্ধারে ইরাক সরকারকে সামরিক সহায়তা দেওয়ার মার্কিন প্রস্তাব নাকচ করে দিয়েছেন দেশটির একজন পার্লামেন্ট সদস্য। ইরাকে আবারও যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের উদ্যোগকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি। ইরাকে বিদেশি স্থলসেনা মোতায়েন করা হলে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবে এবং নতুন করে সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন কারণে বিদেশি সেনাদের নিয়ন্ত্রণ ইরাক সরকারের হাতে থাকবে না। একে ইরাকে নতুন করে মার্কিন সামরিক হস্তক্ষেপ হিসেবেই দেখা হবে। অতীতে বিদেশি সেনা হস্তক্ষেপের তিক্ত অভিজ্ঞতা আছে আমাদের। এদিকে ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহার করে নেয়ার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বাগদাদের অনুরোধে শুক্রবার এক বৈঠকে বসে। এ সময় ইরাক ও তুরস্কের প্রতিনিধিরা পাল্টাপাল্টি বক্তব্য তুলে ধরেন। আমাদের ভূখণ্ডে তুর্কি সেনা মোতায়েনের কোনো বৈধতা নেই। কূটনৈতিক উদ্যোগ ও তুরস্কের সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা চলছে। ইরাকে আমাদের সেনা মোতায়েনের বিষয়ে বাগদাদ বিভিন্ন জায়গায় যে আপত্তি জানাচ্ছে, এর ফলে দায়েশের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিযান বাধাগ্রস্ত হবে। গত মাসে ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি সেনা মোতায়েনকে কেন্দ্র করে বাগদাদ আঙ্কারা সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তুর্কি ক্ষেপণাস্ত্র হামলায় গত মাসে ভূপাতিত রুশ যুদ্ধবিমানের ব্ল্যাক বক্সটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার সাংবাদিক ও কূটনীতিকদের সামনে আনুষ্ঠানিকভাবে ওই ব্ল্যাক বক্সটি খোলেন রুশ কর্মকর্তারা, কিন্তু এতে ওই বিমানের কোনো তথ্য মেলেনি। সংরক্ষিত সব তথ্য হারিয়ে গেছে বলে ধারণা করছেন তদন্তকারী দলের প্রধান কর্মকর্তা নিকোলাই প্রিমাক। ব্ল্যাক বক্সটি থেকে তথ্য পেলে বিমানটি ঠিক কোথায় হামলার শিকার হয়েছিল তা জানা যেত, আর এতে ওই ঘটনা নিয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে চলমান বিরোধেরও একটি মীমাংসা হতো বলেও জানান তিনি। মানুষের মৌলিক অধিকার আর গণতন্ত্রের দাবিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে 5 বছর আগে যে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিল তার অনেকটাই এখন ফিকে হয়ে এসেছে। তিউনিসিয়ায় কিছুটা স্থিতিশীলতা ফিরলেও যুদ্ধ ও বহুমুখী সংঘর্ষে বিধ্বস্ত লিবিয়া ও সিরিয়া। এসব দেশের বাস্তুহারা মানুষ প্রাণ বাঁচাতে ছুটছেন অজানা গন্তব্যে। লিবিয়ার বিরোধী দুই সরকার সম্প্রতি মতৈক্যে পৌঁছালেও কয়েক লাখ মানুষের প্রাণহানির পরও অনিশ্চিত সিরিয়ার ভবিষ্যৎ। তিউনিসিয়ার যুবক বোয়াজিজির আত্মাহুতির পর মৌলিক অধিকার আর পরিবর্তনের দাবিতে এমন উচ্ছ্বাস আর শান্তিপূর্ণ যে আন্দোলনের সূচনা হয়েছিল তাই পরে পরিচিতি পায় আরব বসন্ত হিসেবে।
ক্রমে সে বসন্তের ঢেউ ছড়িয়ে পড়ে আরব বিশ্বের আরো অনেক দেশে। স্বৈরশাসকদের একগুঁয়েমি আর সরকার বিরোধী বিভিন্ন পক্ষের সংঘর্ষে টালমাটাল হয়ে ওঠে তিউনিসিয়া, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, বাহরাইন ও মিশরের মতো দেশগুলো। 2010 সালের 17 ডিসেম্বর তিউনিসিয়ায় আন্দোলন শুরুর পর তীব্র প্রতিবাদের মুখে 2011 সালের 14 জানুয়ারি প্রেসিডেন্ট জেইন আল আবেদিন বিন আলী সৌদি পালিয়ে যান। বেন আলীর পতনের পর নতুন সংবিধান পেয়েছে তিউনিসিয়া। 2014 সালে দেশটিতে নির্বাচনের পর কিছুটা স্থিতিশীলতা ফিরেছে। তিউনিসিয়ার পর মিশরের তাহরির স্কোয়ারে হোসনি মোবারকের বিরুদ্ধেও আন্দোলন শুরু হলে 11 ফেব্রুয়ারি পদত্যাগ করেন তিনি। নানা ঘাত প্রতিঘাতের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মিশর। এদিকে গেল 4 বছরে সিরিয়ায় প্রাণ হারিয়েছেন 2.5 লাখেরও বেশি মানুষ। বাস্তুচ্যুত ও শরণার্থী হয়েছেন আরও কয়েক লাখ। এসব সিরিয়র জীবন ও বাস্তুচ্যুতি এনে দিতে পারেনি স্বপ্নের গণতন্ত্র কিংবা বেঁচে থাকার মৌলিক অধিকার। বহুমুখী সংঘর্ষে ঘোলাটে হয়েছে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি। লিবিয়ায় স্বৈরশাসক গাদ্দাফির পতন ঘটলেও সিরিয়ায় টিকে আছেন বাশার আল আসাদ। শীঘ্রই দেশটিতে শান্তি আলোচনা শুরুর আশা করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় বাশার আল আসাদের উপদেষ্টা বিবিসিকে জানান, আলোচনার জন্য তৈরি তারা। আমরা রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য সবসময় তৈরি, কিন্তু সিরিয়ার অনেকগুলো পক্ষ বিভিন্ন শহর দখলে লড়ছে। বিরোধী পক্ষগুলোর সঙ্গে আমাদের পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করতে চাই। কোন দেশের প্রেসিডেন্টকে অন্য দেশে চলে যাওয়ার দাবি অযৌক্তিক। লিবিয়ায় সম্প্রতি একটি মতৈক্যের সরকার গঠনে চুক্তিতে পৌঁছেছে তবরুক ও লিবিয়া ভিত্তিক দুই বিরোধী সরকার। মিশরও নিজেদের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের রাজনৈতিক সংকট সমাধানে চলছে নানা উদ্যোগ, কিন্তু এসব দেশ থেকে থামছেই না শরণার্থীর মিছিল। সব ছেড়ে মানুষ প্রাণ নিয়ে ছুটছেন অন্যত্র। নতুন করে বাঁচার আশায় পাড়ি দিচ্ছেন সাগর, মরু, পর্বত। ধ্বংসস্তূপ সরিয়ে সংস্কার চলছে সিরিয়ার হোমসের এই বাড়িটিতে, কিন্তু তারা জানেন না আবার কখন বোমা আছড়ে পড়বে এর ওপর। কতদিন চলবে এই যুদ্ধ তা জানে না কেউ। এমনকি তা স্থায়ী হতে পারে পরের প্রজন্মেও। তখনও হয়তো ভয়ার্ত মুখে শিশু ছুটবে অনিশ্চিত গন্তব্যে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে শান্তি আলোচনা স্থগিত করেছে হাউথি বিদ্রোহীরা। ইয়েমেন সংকট নিরসনে সুইজারল্যান্ডে চলা আলোচনার মধ্যেই বন্দরনগরী তাইজ, রাজধানী সানা সহ বিভিন্ন অঞ্চলে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে দুপক্ষ। এর আগেও একে অপরের ওপর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে হাদি বাহিনী ও হাউথিরা। এরই মধ্যে ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মারিবে হাউথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা একটি সেনাঘাঁটি পুনর্দখলে নিয়েছে হাদি সমর্থক বাহিনী। মারিবের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখলে নিতে গত 2 দিন ধরে জোরে সোরে হাউথি বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে তারা। গেল মঙ্গলবার থেকে শুরু হওয়া 7 দিনের যুদ্ধবিরতির মধ্যে বেশ কয়েক দফা বিমান হামলাও চালিয়েছে সৌদি জোট। যুদ্ধবিরতি ভঙ্গের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অবরুদ্ধ পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম তীরের রামাল্লায় আন্দোলন চলাকালীন পুলিশের দিকে ঢিল ছোড়ার অভিযোগে এক ফিলিস্তিনের ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। একই দিন পশ্চিম তীরের সিলওয়াত শহরে ইসরায়েলি পুলিশকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করায় আরও একজনকে গুলি করে হত্যা করে তারা। অবরুদ্ধ গাজাতেও দিনভর ইসরায়েলি বাহিনীর সঙ্গে চলে আন্দোলনকারীদের সংঘর্ষ। স্থানীয় ফিলিস্তিনিদের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলিরা গাজায় আন্দোলনকারীদের দিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে নিহত হয় আরও এক ফিলিস্তিনি তরুণ। এ নিয়ে গত 2 মাসের সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে 116 জনে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ইউরোপে উগ্রবাদ ঠেকাতে সেনজেন রাষ্ট্রগুলোর মধ্যে তথ্য আদান প্রদানের ওপর গুরুত্বারোপ মার্কেলের। আন্তর্জাতিক অভিবাসী দিবসে গ্রিস ও মেক্সিকোতে সমাবেশ। ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সহসভাপতি রাহুল গান্ধী সহ দলের 6 নেতা জামিন পেয়েছেন। শনিবার মামলার শুনানিতে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে হাজির হন গান্ধী পরিবারের নেতারা। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 20 ফেব্রুয়ারি। তাদের বিরুদ্ধে দেশটির বন্ধ হয়ে যাওয়া জাতীয় দৈনিক ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বিচার কাজে প্রভাবের অভিযোগ উঠতে পারে এমন আশঙ্কায় এদিন কংগ্রেসের পক্ষ থেকে কোনো বিক্ষোভ প্রদর্শন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দিনের শুরুতেই আদালতের বাইরে অবস্থান নিতে দেখা যায় বিপুল সংখ্যক নেতাকর্মীকে। এ উপলক্ষে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 2011 সালে ইয়ং ইন্ডিয়ান নামে এক কোম্পানি চালু করে ন্যাশনাল হেরাল্ডের শেয়ার হস্তান্তর করেছে গান্ধী পরিবার। এই মালিকানা হস্তান্তরে আইন অমান্য করার অভিযোগ এনে 2012 সালে মামলা দায়ের করেন বিজেপি নেতা
সুব্রমণিয়াম স্বামী। মামলায় বলা হয়, বর্তমানে গান্ধী পরিবারের কাছে পত্রিকার 5,000 কোটি রুপি সমমূল্যের সম্পত্তি রয়েছে। এ পরিপ্রেক্ষিতে 2014 সালে সমন জারি করে আদালত। এই সমনের ওপর স্থগিতাদেশ চেয়ে আসামি পক্ষের আবেদন গেল মাসে খারিজ করা হয়। রাশিয়ার দেয়া বিশাল অঙ্কের ঋণ পরিশোধে অপারগতার পর আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনেই ইয়াতসেনিউক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক আদালতে মামলার হুমকির পরিপ্রেক্ষিতে তিনি আদালতের সিদ্ধান্তের কথা জানান। আগামীকাল শেষ হচ্ছে ইউক্রেনকে দেয়া রাশিয়ার $300 কোটি পরিশোধের সময়সীমা। 2014 সালের শুরুর দিকে ইউক্রেনে মস্কোপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। এর কিছুদিন পরই পতন হয় ইয়ানুকোভিচ সরকারের। সে বছরই এপ্রিলে ক্রিমিয়া ইউক্রেন থেকে রাশিয়ায় অন্তর্ভুক্ত হলে পূর্ব ইউক্রেনের রুশপন্থীদের সঙ্গে সরকারি বাহিনীর গৃহযুদ্ধ শুরুর পর পরিস্থিতি নাজুক হতে শুরু করে। এর ফলে দেশটির দুর্বল অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়ে। এর আগে ইউক্রেনের উন্নয়নে 2013 সালে $300 কোটি ঋণ সহায়তা দিয়েছিল রাশিয়া। এ অর্থ পরিশোধের জন্য ইউক্রেনকে চলতি বছরের 20 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে দেশটি। ঋণ পরিশোধে অপারগতা জানিয়ে রাশিয়ার কাছে ওই $300 কোটি ঋণ পুনঃতফসিলের অনুরোধ জানায় কিয়েভ। দুদেশের সম্পর্কের চরম অবনতির প্রেক্ষাপটে মস্কো সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্ধারিত সময়ে পাওনা মেটানোর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবেন বলে জানিয়ে দেন। আমি অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি কিয়েভ 20 ডিসেম্বরে নির্ধারিত সময়সীমার 10 দিনের মধ্যে $300 কোটি শোধ করতে না পারলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে। নির্ধারিত সময়ে পাওনা না মেটানো হলে পরের সিদ্ধান্তটি অবশ্যই আদালত থেকেই আসবে। এর এক সপ্তাহ পর শুক্রবার মন্ত্রিসভার সাথে বৈঠক করে ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনেই ইয়াতসেনিউক জানান, আদালতের সিদ্ধান্তের জন্যই তারা অপেক্ষা করবেন। আমাদের প্রস্তাব অনুযায়ী ঋণ পুনঃতফসিল করতে অসম্মতি জানিয়ে আদালতে যাওয়ার কথা বলছে রাশিয়া। ঠিক আছে, আদালতে তাহলে ফয়সালা হোক। আদালতে সিদ্ধান্ত না আসা পর্যন্ত ওই $300 কোটি পরিশোধের বিষয়টি স্থগিত রাখা হচ্ছে। গত নভেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী 3 বছরে 3 কিস্তিতে ঋণটি পরিশোধের প্রস্তাব দিলে তাও প্রত্যাখ্যান করে কিয়েভ। পরিস্থিতি উত্তরণে আইএমএফ ইউক্রেনকে বিশাল অঙ্কের ঋণ দিতে সম্মত হয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো ঋণদাতার পাওনা পরিশোধে ব্যর্থ দেশকে ঋণ দেওয়ার নিয়ম নেই আইএমএফ এর। ইউক্রেনকে যাতে ঋণ দেওয়া যায় সেজন্য গেল মাসে এই নীতিতে পরিবর্তন এনেছে সংস্থাটি। এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার পাওনা পরিশোধ না করেও আইএমএফ এর ঋণ নিতে পারবে ইউক্রেন। তবে মস্কোর পক্ষ থেকে আইএমএফ এর এই সিদ্ধান্তের সমালোচনা করা হয়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইউরোপে উগ্রবাদ ঠেকাতে সেনজেন অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে তথ্য আদান প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বেলজিয়ামের ব্রাসেলসে অভিবাসী সংকট মোকাবেলায় অনুষ্ঠিত ইইউ সম্মেলনের দ্বিতীয় দিনে একথা বলেন তিনি। শরণার্থীদের ভরণ পোষণের জন্য তাদের সম্পদ জব্দ করার প্রস্তাবের পর ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে ডেনমার্কের সরকার। এদিকে আন্তর্জাতিক অভিবাসী দিবসে সমাবেশের আয়োজন করা হয়েছে গ্রিস ও মেক্সিকোতে। শুক্রবার গ্রিসের এথেন্সে পালন করা হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ উপলক্ষে বিভিন্ন মানবাধিকার ও শরণার্থী সংস্থা আয়োজিত সমাবেশে যোগ দেয় প্রায় কয়েক হাজার গ্রিক ও অভিবাসীরা। সমাবেশে ইইউ নেতাদের কাছে সীমান্ত খুলে দেওয়ার দাবি জানায় তারা। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। আমরা সীমান্তের বেড়া নামিয়ে ফেলার ও সীমান্ত খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। সরকারগুলোকে সীমান্ত বন্ধের নীতি বদলাতেই হবে। প্রতিবাদের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে মেক্সিকোতেও। মেক্সিকো সিটিতে মার্কিন দূতাবাসের সামনে সমাবেশের আয়োজন করে শরণার্থীদের অধিকার বিষয়ক সংস্থার কর্মীরা। সমাবেশে তারা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র যেতে ইচ্ছুক শরণার্থীদের বিনা খরচে যাওয়ার সুযোগ সহ তাদের ফিরিয়ে দেওয়ার নীতি পরিত্যাগের দাবি জানায়। দিবসটি উদযাপন করার পরিবর্তে শরণার্থীদের অপরাধী হিসেবে চিহ্নিত করার প্রতিবাদ এবং তাদের সঙ্গে যে অমানবিক আচরণ করা হচ্ছে তা বন্ধের দাবি জানাচ্ছি। দুর্ভাগ্যবশত মেক্সিকো এখন শরণার্থীদের সঙ্গে সংহতি প্রকাশের পরিবর্তে তাদের ফিরিয়ে দেওয়া সমর্থন করছে। এদিকে পুলিশকে শরণার্থীদের আবাসন, স্বাস্থ্য ও শিক্ষার ব্যয় মেটানোর জন্য তাদের সম্পদ জব্দ করার অনুমতি দেওয়া উচিত বলে মন্তব্য করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ডেনমার্কের মন্ত্রী স্টোইসবার্গ। তার প্রস্তাবকে নিষ্ঠুর ও উগ্রবাদী বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম।
এদিকে চরমপন্থার হুমকি মোকাবেলায় সেনজেন রাষ্ট্রগুলোর মধ্যে তথ্য আদান প্রদান বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বেলজিয়ামের ব্রাসেলসে ইউ সম্মেলনের দ্বিতীয় দিনে একথা বলেন তিনি। আমরা সেনজেন রাষ্ট্রগুলোর তথ্য আদান প্রদানের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করছি। সব ধরনের তথ্যের জন্য আমরা ইউরোপল সহ ইউভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করছি। শুক্রবার তীব্র ঠান্ডা উপেক্ষা করে আসা ১,৬৫৪ জন শরণার্থীর একটি দলকে জাহাজে করে লেসবোস থেকে গ্রিসের পিয়ারুসে নিয়ে আসা হয়েছে। এ নিয়ে ২০১৫ সালে গ্রিসের শরণার্থী প্রবেশের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখের কাছাকাছি। শিরিন আক্তার, সময় সংবাদ। যুদ্ধ, সহিংসতা আর নিপীড়নের কারণে এবছর বিশ্বে বাস্তুহারা মানুষের সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সেই সঙ্গে ঘরছাড়া মানুষের সংখ্যা এবছর পূর্বের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলেও আশঙ্কা তাদের। শুক্রবার সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ, সহিংসতা আর বিশ্বের বিভিন্ন দেশের সংঘাতের কারণে প্রায় প্রতিদিনই বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা। আর সব হারিয়ে নিঃস্ব এসব মানুষের অনেকেই নিজ দেশে থেকে গেলেও তাদের বেশিরভাগই আবার সীমান্ত অতিক্রম করে পাড়ি জমাচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশে। আগামী ২০ জুন বিশ্ব শরণার্থী দিবসকে সামনে রেখে এবছরের প্রথম ৬ মাসের পরিসংখ্যানের ভিত্তিতে শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এতে বলা হয়, যুদ্ধ ও সহিংসতার কারণে বর্তমানে বিশ্বে ১২২ জনের মধ্যে অন্তত একজন গৃহহীন। এভাবে চলতে থাকলে চলতি বছরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়াবে ৬ কোটিরও বেশি। এমনটাই আশঙ্কা করা হয় ওই প্রতিবেদনে। এদের মধ্যে অন্য দেশে আশ্রয় নিয়েছে প্রায় ২ কোটি ২০ লাখ, যা ১৯৯২ সালের পর সবচেয়ে বেশি। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আশঙ্কার কথা হচ্ছে ২০১৬ সালে এই পরিস্থিতি আরো প্রকট আকার ধারণ করবে। আর এই পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় কাউন্সিলকে একটি বড় ধরনের পুনর্বাসন প্রকল্প হাতে নিতে হবে। যেসব মানুষ সবকিছু হারিয়ে আজ শরণার্থী হয়েছেন তাদের প্রতি সহনশীলতা দেখাতে হবে, কেননা পরিস্থিতি এর আগে কখনো এতটা খারাপ হয়নি। প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৫-র প্রথম ৬ মাসে বিশ্বজুড়ে গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়ায় প্রায় ৩ কোটি ৪০ লাখ, যা ২০১৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ২০ লাখ বেশি। এর মধ্যে ইয়েমেনে গত মার্চ থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে এই দেশটিতে গৃহহীন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বলেও জানানো হয় ওই প্রতিবেদনে। প্রতিদিন যে হারে মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন, যেভাবে মানুষ সাগরে প্রাণ হারাচ্ছেন, তা যদি দ্রুত সামাল দেওয়া না যায়, ভবিষ্যতে ইউরোপের দেশগুলো কিভাবে এই বিপুল সংখ্যক শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করবে তা নিয়ে আমি খুবই শঙ্কিত। সংস্থাটি আরো জানায়, বর্তমান পরিকল্পনা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ প্রায় ১,৬০,০০০ শরণার্থীকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। আর এই পরিকল্পনার সঠিক বাস্তবায়ন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও ওই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। সমালোচনার মুখে রোববার মুক্তি পাচ্ছে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের আসামি এক কিশোর। আইন সংশোধনে ব্যর্থতার জন্য কংগ্রেসকে দায়ী করছে বিজেপি। ক্যালিফোর্নিয়ায় হামলার পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে ওয়াশিংটন পর্যন্ত এলাকার মসজিদগুলোতে শঙ্কা বিরাজ করছে। শনিবার রয়টার্স জানায়, গেল সপ্তাহে ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে জেসাস লেখাসহ ক্রস চিহ্ন আঁকা ও ফেক গ্রেনেড ছুড়ে মারার পর বন্ধ মসজিদগুলো আবারও খুলেছে। তবে যুক্তরাষ্ট্রের মুসলিম বিদ্বেষী মনোভাবের ফলে মসজিদগুলোতে বড় ধরনের আঘাত আসতে পারে বলে আশঙ্কা করছে মুসলিম কমিউনিটি। বার্নার্ডিনোর হামলার পরই রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞার বক্তব্যের ফলে শঙ্কায় আছেন মুসলমানরা। প্রচলিত আইনের সুবিধা নিয়ে রোববার মুক্তি পেতে যাচ্ছে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের আসামি শেষ সময়ের এক কিশোর। আগামী ২০ ডিসেম্বর ৩ বছরের সাজার মেয়াদ শেষ হওয়ায় অপরাধ সংশোধন কেন্দ্রে আটক ওই ২০ বছরের যুবককে মুক্তির আদেশ দেন দিল্লির হাইকোর্ট। এদিকে বহুল আলোচিত এই মামলার দণ্ডিত আসামির মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে আলোচনা সমালোচনা। নারী ও শিশু অধিকার আন্দোলন কর্মীরা এ ঘটনাকে রাজনীতিবিদদের ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন। তবে এ সংক্রান্ত আইন সংশোধনে ব্যর্থতার জন্য বিরোধী দল কংগ্রেসের ওপর দোষ চাপাচ্ছেন ক্ষমতাসীন দল বিজেপি।
2012 সালে নয়াদিল্লির চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থী নির্ভয়া ওরফে জ্যোতিকে গণধর্ষণের ঘটনায় ভারত জুড়ে বিক্ষোভ শুরু হয়। জনরোষের এক পর্যায়ে গণধর্ষণ ও খুনের দায়ে গ্রেফতার করা হয় 6 আসামিকে। এদের মধ্যে কারাগারে মৃত্যু হয় একজনের। নিম্ন আদালতের রায়ে বাকি 5 আসামির 4 জনকেই ফাঁসির আদেশ দেওয়া হলেও ওই ঘটনার সময় এক কিশোরের বয়স 18-র কম হওয়ায় তাকে 3 বছরের জন্য পাঠানো হয়েছিল কিশোর সংশোধন কেন্দ্রে। মেয়াদ পূর্ণ হওয়ায় শুক্রবার তাকে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে আটকে রাখার আবেদন নাকচ করে দিল্লির হাইকোর্ট। এর ফলে আগামী রোববারই ছাড়া পেতে যাচ্ছে বর্তমানে 20 বছরের ওই যুবক। গণধর্ষণে অভিযুক্ত আসামির মুক্তির প্রক্রিয়ায় ভারত জুড়ে চলছে তীব্র সমালোচনা। আর নির্ভয়া গণধর্ষণের মতো বহুল আলোচিত মামলার আসামির মুক্তির প্রক্রিয়ায় হতাশা প্রকাশ করেছেন দেশটির নারী ও শিশু অধিকার কর্মীরা। একদিকে আইন, অন্যদিকে আইন প্রণেতারা। এই সমাজে যাই ঘটুক, রাজ্যসভার আইন প্রণেতাদের কিছুই যায় আসে না। এ সুযোগে সাংঘাতিক অপরাধীরা সমাজের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পাচ্ছে। মাঝখানে আমরা সাধারণ মানুষ কি বা করতে পারি? ধর্ষণের মতো অপরাধে অভিযুক্ত কিশোরদের মুক্তির সুযোগ বন্ধে শিশু সুরক্ষা আইনের সংশোধন বিলটি লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় তা ঝুলে আছে। কারণ হিসেবে প্রধান বিরোধী দল কংগ্রেসের সমর্থন না দেওয়াকেই দায়ী করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। শিশু ও কিশোর অপরাধীদের বিচারে 2000 সালে প্রণীত আইনটি সংশোধন করতে রাজ্যসভায় বিল আনা হলেও তা পাশ হয়নি। এখন সেই আইনের বিধান অনুসারেই মুক্তি পেতে যাচ্ছে ধর্ষণ মামলায় অভিযুক্ত কিশোর। প্রচলিত আইনের বাইরে কিছু করার অধিকার আমাদের নেই। তবে এ সংক্রান্ত একটি আইন প্রণয়নে ক্ষমতাসীনদের সক্ষমতা অর্জনের জন্য আরো 2 বছর সময় দরকার বলে মন্তব্য করেছেন এক বিজেপির নেতা। আর ততদিন পর্যন্ত ওই আসামির মুক্তি আটকে রাখার উপায় হিসেবে আদালতে নতুন করে আবেদন করার কথা জানান তিনি। অভিযুক্ত ব্যক্তির মানসিকভাবে সুস্থতা ও সামাজিক জীবনযাপনের জন্য তার উপযুক্ততার বিষয়টি নিশ্চিত করার পূর্ব পর্যন্ত মুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। 3 বছর আগে নির্ভয়া ধর্ষণের ঘটনার পরও এতটুকু বদলায়নি দেশটির নারী ও শিশু হয়রানির সেই পুরনো চিত্র। ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী কেবল 2014 সালে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে প্রায় 3.5 লাখ, যা কিনা 2013 সালের চেয়েও 9% বেশি। জাহিদুর রহমান, সময় সংবাদ। বিশ্বের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কৃষি জমিতে নতুন বিনিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে ইথিওপিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 35 জন নিহত হয়েছেন। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে সান্টাক্লজ সেজে র্যালি করার সময় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনার সংঘর্ষে 14 জন আহত হয়েছে। পাশাপাশি তুরস্কের রাজধানী আঙ্কারায় শতাধিক কুর্দি শিক্ষার্থীর সঙ্গে তুরস্ক পুলিশের সংঘর্ষ হয়েছে। কৃষি জমিতে নতুন বিনিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে গত বছর থেকে আন্দোলন করে আসছে ইথিওপীয় জনগণ। এই আন্দোলন নতুন মাত্রা পায় কৃষি জমি ইজারা দেওয়ার পর। আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে রাজধানী ও তার আশেপাশের এলাকায়। এ পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 35 জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সান বার্নার্দিনোতে শুক্রবার জরুরি অবস্থা জারি করেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর। গত 2 ডিসেম্বর গুলি করে 14 জনকে হত্যার পর এ ব্যবস্থা নেওয়া হলো। কর্তৃপক্ষ বলছে কোনো আতঙ্ক থেকে নয়, স্বাভাবিক নিয়মে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে সান্টাক্লজ বেশে র্যালি করার সময় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনার সংঘর্ষে 14 জন আহত হয়েছে। ওই র্যালিতে ইসরায়েলি সেনারা বাধা দেয়। পরে সেনাদের দিকে পাথর ছুড়লে সংঘর্ষ বেঁধে যায়। তুরস্কের আঙ্কারায় শতাধিক কুর্দি শিক্ষার্থীর সঙ্গে তুরস্ক পুলিশের সংঘর্ষ হয়েছে। মুখোশধারী শিক্ষার্থীরা ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করার সময় পুলিশকে লক্ষ্য করে পাথর এবং পেট্রোল বোমা ছুড়লে এই সংঘর্ষ বাধে। পরে পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। শাশ্বত সত্য, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অগাস্টা কাউন্টির একটি স্কুলে ইসলাম বিষয়ে শিক্ষার্থীদের একটি হোমওয়ার্ক দেয়ায় নিরাপত্তা হুমকির অজুহাতে বন্ধ করে দেয়া হয় সেখানকার সব স্কুল। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রাজ্যের স্ট্যান্টন শহরের রিভারহেডস হাই স্কুলে ভূগোল ক্লাসে বিশ্বের প্রধান ধর্মগুলো নিয়ে পড়াশোনার অংশ হিসেবে শিক্ষার্থীদের আরবি হরফে লেখা একটি হস্তলিপি আঁকার হোমওয়ার্ক দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা এটি বাসায় নিয়ে গেলে মুহূর্তেই স্কুলটিতে হইচই পড়ে যায়। আসতে থাকে ক্ষুব্ধ অভিভাবকদের একের পর এক মেইল আর টেলিফোন। পরে নিরাপত্তার অজুহাতে ওই এলাকার সব স্কুল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কিউবা আমেরিকার সম্পর্ক অনেক উন্নতি হয়েছে, কিন্তু এখনো কিছু ক্ষেত্রে দুদেশের মধ্যে মতবিরোধ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো।
কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষণে রাউল কাস্ট্রো জানিয়েছেন, এখনও কিউবার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র। এছাড়া গুয়েন্তানামো দ্বীপ দখল করে কারাগার স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের ইতিবাচক ভূমিকা দেখতে চান কিউবার এই প্রেসিডেন্ট। গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার উন্নয়নের ঘোষণার পর দুদেশের মধ্যে বিরোধপূর্ণ স্বাভাবিক হতে শুরু করে। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং কিউবার মধ্যে ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়। গত সপ্তাহে দুদেশের মধ্যে বাণিজ্যিক বিমান চালু হয়েছে। 2002 সালে চালু করা কিউবার গুয়ান্তানামো কারাগার থেকে ক্রমান্বয়ে বন্দি কমানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ কারাগারের ব্যয় কমাতে প্রশাসন কংগ্রেসের সঙ্গে কাজ করছে বলে জানান প্রেসিডেন্ট ওবামা। হোয়াইট হাউস দেয়া বছরের শেষ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, 2016-র শুরুতে গুয়ান্তানামোতে বন্দির সংখ্যা 100 নিচে নামিয়ে আনার পরিকল্পনা করছে প্রশাসন। এছাড়া 2017 সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার আগেই এ কারাগার বন্ধের চেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি। ওবামা বলেন, নির্বাহী ক্ষমতা ব্যবহারের আগে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের মাধ্যমে ব্যাপারটি সুরাহার চেষ্টা করবেন তারা। Systematically, another example of persistence. নির্বাহী ক্ষমতা ব্যবহারের আগে আমি চাই কংগ্রেসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হোক। কংগ্রেস কি সিদ্ধান্ত দেয় তা দেখতে চাই। গুয়ান্তানামোতে যুক্তরাষ্ট্রের বাড়তি খরচ ও জঙ্গিরা যে একে নতুন সদস্য সংগ্রহে উদাহরণ হিসেবে ব্যবহার করছে, এ ব্যাপারে কংগ্রেসে আমরা জোরালো যুক্তি তুলে ধরতে পারবো বলে আশা করছি। আন্তর্জাতিক সময়ের এই পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে 40 বছরের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মার্কিন সিনেটে একটি বিল পাশ হয়েছে। $1.1 ট্রিলিয়ন এই বিল মার্কিন সরকারের অর্থায়নে কাজ করবে 2016 সাল পর্যন্ত। জ্বালানি তেলের দাম কিছুটা বাড়তে শুরু করায় এর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সিনেট। এই বিল পাশের কারণে যুক্তরাষ্ট্রের তেল উত্তোলক প্রতিষ্ঠানগুলো এখন থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করতে পারবে। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েলকে সমর্থনকারী যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের ওপর তেল নিষেধাজ্ঞা আরোপ করে আরব দেশগুলোর তেল রপ্তানিকারক সংগঠন ওয়াপেক। পরে 1975 সালে নিজেদের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। জ্বালানি তেলের দর পতনের কারণে রাশিয়ার অর্থনীতির অবস্থা চলতি বছর ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি রাশিয়ার এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, জ্বালানি তেলের দাম $50 ধরে যদি রাশিয়ার 2016 সালের বাজেট প্রস্তাব করা হয়, সেটা বেশ বিপজ্জনক হবে। জ্বালানি তেল প্রাকৃতিক গ্যাসের মতো সম্পদের ওপর রুশ অর্থনীতি নির্ভরশীল হওয়ায় জ্বালানি তেলের দরপতনের কারণে রাশিয়ার প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যারেল প্রতি $100 থেকে $50-এর নিচে নামায় বাজেট প্রস্তাব করতেই হিমশিম খাচ্ছে রুশ সরকার। বর্তমানে 3.7% জিডিপি নিয়ে রাশিয়ার মূল্যস্ফীতি 12.3%। এ অবস্থায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বাভাবিক থাকলেও জ্বালানি তেলের দরপতন রুশ অর্থনীতিকে বিপর্যয়ের মুখে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পুতিন। ভারতের উত্তরাঞ্চলের কয়েকটি রাজ্যে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তরাঞ্চলে দুটি রাজ্য জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে তুষারপাত অব্যাহত রয়েছে। এ অঞ্চলের অন্য দুটি রাজ্য পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে এর প্রভাব পড়েছে। ঘন কুয়াশার কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গৃহহীন মানুষদের শীতের প্রকোপ থেকে বাঁচাতে 18 কোটি রুপি বরাদ্দের ঘোষণা দিয়েছেন। ভারী তুষারপাতের ফলে সপ্তাহখানেক বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ মহাসড়ক মুঘল রোড। বরফ ঢাকা পাহাড় ঘেঁষে এঁকে বেঁকে চলা এই সড়কটি কাশ্মীরের শোপিয়ান ও জম্মুর সঙ্গে পুঞ্চ ও রাজৌরি জেলার সংযোগকারী একমাত্র পথ। জম্মু কাশ্মীরের ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ রুট এই মুঘল রোড। গেল সপ্তাহে বছরের প্রথম তুষারঝড়ের কারণে পুরো বরফ জমে যাওয়ায় সড়কটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে জম্মু কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় তারা। শুক্রবার গুরুত্বপূর্ণ সড়কটি খুলে দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে কাশ্মীরের পর্যটকরাও। আফগানিস্তানে 1 দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ আর হানাহানিতে যেমন বেড়েছে মৃত্যুর সংখ্যা, তেমনি বেড়েছে পঙ্গুত্ব বরণকারী মানুষের সংখ্যাও। পরিসংখ্যান বলছে দেশটিতে হাত পা সহ নানা অঙ্গ হারানো হতভাগ্য অভিবাসী সংখ্যা 6.5 লাখ।
এই পঙ্গু মানুষগুলোকে পরিবারের বোঝা নয় বরং কর্মসংস্থানের ব্যবস্থা করতে এগিয়ে এসেছেন অনেক উদ্যোক্তা। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সুস্থ শ্রমিকরাই যখন বেকারত্বের কষাঘাতে জর্জরিত, তখন আয়ের সুযোগ পেয়ে অন্ধকারে আশার আলো খুঁজে পেয়েছেন শারীরিকভাবে প্রায় অক্ষম বিকলাঙ্গ এসব মানুষ। আফগানিস্তানে প্রতিদিনই ঘটছে সহিংসতা, আর হতাহতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অঙ্গহানি মানুষের সংখ্যাও। যুদ্ধ আর সহিংসতায় কৃষি সহ প্রত্যেকটি কর্মক্ষেত্র হয়ে পড়েছে নিরাপত্তাহীন। যেখানে শারীরিকভাবে সুস্থদের রোজগারের পথ দিনে দিনে কঠিন হচ্ছে, সেখানে পঙ্গু আর বিকলাঙ্গদের কর্মসংস্থান একরকম কল্পনাতীতই বলা যায়। তবে এমন হতাশার মাঝে আশার দ্বীপ জ্বেলেছেন অনেকে। তাদেরই একটি সীমা ফ্যাক্টরি। কাবুলের এই কারখানাটিতে ব্যাগ তৈরি করে জীবিকা নির্বাহ করছেন 50 জন হতভাগ্য বিকলাঙ্গ মানুষের সংখ্যার বিপরীতে মাত্র 8টি সেলাই মেশিনের এই ছোট্ট ওয়ার্কশপটি একেবারে ক্ষুদ্র উদ্যোগ হলেও দুর্ভাগাদের বেঁচে থাকার প্রেরণা যোগাতে সক্ষম হয়েছে। এদেরই একজন 2002 সালে পা হারানো মোহাম্মদ আলী। এই কারখানাটি আমাকে উপার্জনের সুযোগ দিয়েছে। আমি এখনো কাজ করতে সক্ষম, তা প্রমাণের জন্য এর চেয়ে ভালো কোনো কিছু পাইনি। অল্প কিছু আয় হলেও তা দিয়ে আমার পরিবারকে সহযোগিতা করতে পারছি। সীমা ফ্যাক্টরির মালিক আলী আরও একজন পঙ্গু। মাদক বিরোধী বিশেষ অভিযানে বন্দুকযুদ্ধে এক পা হারানো পুলিশের এই সাবেক কর্মকর্তা চাকরি ছেড়ে কাজের আশায় ঘুরেছেন অনেক জায়গায়, কিন্তু আর 10 জন অঙ্গ হারানো মানুষের মতো নিরাশ হতে হয় তাকে। পরে এক বন্ধুর সহযোগিতায় এই কারখানাটি চালু করেন তিনি। পুলিশের চাকরি ছাড়ার পর বেকার অবস্থায় জীবনের কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে আমাকে। এমনও সময় গেছে যখন খাবার ছিল না। তখনই সেই তিক্ত অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার মতো দুঃখীদের জন্য কিছু করার। সীমা ফ্যাক্টরিতে তৈরি করা কাপড়ের ব্যাগগুলো আফগানিস্তানের কুন্দুজ সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় সরবরাহ করা হয়। এই কারখানার একজন শ্রমিকের মাসিক আয় প্রায় $150 মার্কিন, যা এই পঙ্গু মানুষগুলোকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে, সৃষ্টি করেছে সাফল্যের দৃষ্টান্ত। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিরিয়ায় শান্তি প্রক্রিয়ার খসড়া প্রস্তাব সর্বসম্মতিক্রমে নিরাপত্তা পরিষদে গৃহীত। আসাদের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে মতপার্থক্য কাটেনি। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 20 সেনা নিহত। আইএস বিরোধী অভিযানের ক্ষতি করছে বাগদাদ, অভিযোগ আঙ্কারার। ইয়েমেনে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে আলোচনা স্থগিত করল হাউথিরা। বিদ্রোহীদের হটিয়ে উত্তরাঞ্চলীয় একটি সেনাঘাঁটি পুনর্দখলের দাবি হাদি সমর্থকদের। এবং ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিন পেলেন সোনিয়া ও রাহুল গান্ধী। পরবর্তী শুনানি 20 ফেব্রুয়ারি। আদালতের বাইরে কংগ্রেস নেতাকর্মীদের বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।